এখন বর্তমানে পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া, যার জন্য অবশ্যই যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন অবশ্যই আপনাকে এই ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করে আপনার নিকটবর্তী পৌরসভা অথবা পঞ্চায়েত অফিসে ফর্মটা জমা করতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশন ফর্ম, ওই ফর্মটা সঠিকভাবে কিভাবে ফিল আপ করতে হবে এবং ফর্মের সঙ্গে কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমা করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে অনেকের প্রশ্ন রয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেলে কি এই ভেরিফিকেশন ফর্মটা জমা করতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন রয়েছে অনেকের যে কৃষক বন্ধু টাকা পেলে কি যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করা যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েও ভিডিও শেষ পার্টে আলোচনা করছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন যে ফর্ম, ওই ফর্মটাও ওপেন করে রেখেছি, অর্থাৎ অ্যানেক্সার 1 ফর্মটা ওপেন করে রেখেছি। এখানে প্রথমে লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের এখানে ক্ষেত্র সমীক্ষা অর্থাৎ ফেল ভেরিফিকেশন এর জন্য যাচাইকরণ ফর্ম। এবার এই ফর্মের প্রথমে একটা গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হচ্ছে কৃষক বন্ধু আইডি অর্থাৎ কেবি আইডি নম্বর। এই আইডি নম্বরটা অনলাইন থেকে বের করা যায়। যারা আপনারা জানেন না যে অনলাইন থেকে কিভাবে বের করবেন, আপনাদের প্রথম দেখিয়ে দিচ্ছি এই কেবি আইডি অথবা কৃষক বন্ধু আইডি অনলাইন থেকে কিভাবে বের করবেন এবং তারপরে আপনাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা দেখাচ্ছি। তো অনলাইন থেকে আপনার কৃষক বন্ধু আইডি বের করার জন্য অবশ্যই সবার প্রথম আপনাদের krisokbandhu.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই একটা অপশন দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে নিচের দিকে আসবেন এবং এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে অনেক কিছু অপশন দেওয়া রয়েছে, যার মধ্যে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এবার এইগুলোর মধ্যে আপনি যে কোনো একটি নাম্বার দিয়ে আপনার কেবি আইডি বের করতে পারেন। ওকে, তো আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা এখানে সিলেকশন করলাম এবং নিচে কিন্তু মোবাইল নাম্বারের এখানে কিন্তু দিতে হবে এই আইডি কার্ড নাম্বারের জায়গায়। যদি আপনি উপরে ঘরটায় আধার কার্ড দিয়ে থাকেন, নিচে কিন্তু আধার কার্ডের নাম্বারটা লিখবেন। যে আইডি কার্ডটা আপনি সিলেকশন করবেন অবশ্যই তার নাম্বারটা নিচের ঘরটায় বসিয়ে দেবেন। তারপরে নিচে এখানে এই যে আই অ্যাম নট এ রোবট এখানটায় চেকমার্ক করবেন। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু টিক চিহ্ন হয়ে যাবে এবং তারপরে নিচে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এইরকম কিন্তু স্ট্যাটাস দেখতে পাবেন। এবার এখানে প্রথমে দেওয়া রয়েছে কেবি আইডি নম্বর, এখান থেকে আপনি নাম্বারটা সংগ্রহ করবেন এবং এই যে পেজটা, এই পেজের একটা প্রিন্ট আউট বের করবেন, ওটা কিন্তু ফর্মের সঙ্গে লাগবে, অ্যাটাচ করে জমা করতে হবে। ওকে, তো এখান থেকে কিন্তু আপনি কেবি আইডি সংগ্রহ করবেন এবং এই আইডি নাম্বারটা অ্যাপ্লিকেশন ফর্মে বসিয়ে আপনাদের পুরো ফর্ম ফিল আপটা দেখাচ্ছি কীভাবে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে কিন্তু কেবি আইডি নাম্বারটা বসিয়ে দিয়েছি এখানটায় এবং এখানে যে ক্রমিক সংখ্যা নম্বর দেওয়া রয়েছে এই নাম্বারটা আপনাদের বসাতে হবে না। আপনি যে পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকায় ফর্মটা জমা করবেন ওখানটায় আপনার সিরিয়াল নম্বর রয়েছে, সিরিয়াল নম্বর দেখে দেখে কিন্তু ওনারা আপনার ফর্মে এই নাম্বারটা বসিয়ে দেবেন। ওকে, এবার নিচের দিকে আসবেন, ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড এবং ব্যাংক পাসবই অনুযায়ী এখানে কিন্তু কৃষকের নামটা লিখতে হবে, মানে পুরো নাম এবং পদবি। ওকে, তারপরে এখানে বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে যে পিতা অথবা স্বামীর নাম, এখানে কিন্তু অবশ্যই আপনার পিতার নাম লিখবেন। এবার যারা হয়তো বিবাহিত মহিলা এখানে কৃষক হিসাবে আবেদন করছে তার কিন্তু স্বামীর নামটা লিখতে পারে। ওকে, তারপরে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ঠিকানা, এখানে কিন্তু আপনার ঠিকানা কিংবা এখানে আপনার অ্যাড্রেসটা লিখবেন। তারপরে নিচের দিকে আসবেন, এখানে বলা হচ্ছে জেলা, জেলার ডান দিকে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা লিখবেন। তারপরে বলা হচ্ছে ব্লক, ডান দিকে ব্লকের নাম লিখবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। তারপরে মৌজার নাম লিখবেন। এইগুলো আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনার ঠিকানা অনুযায়ী কিন্তু এখানে তথ্যগুলো আপনাকে দিতে হবে। ওকে, এবার গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট রয়েছে যে ব্যাংকের বিবরণ, ব্যাংক ডিটেলস। এখানে প্রথমে কি বলা হচ্ছে যে ব্যাংক ও শাখার নাম, এখানটায় ডান দিকে
দিকে আপনার কোন ব্যাংকের বই এবং ওই শাখাটা কোথায় রয়েছে এখানে কিন্তু লিখতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলছি, আপনার হয়তো এসবিআই মানে স্টেট ব্যাংকের বই রয়েছে, তাহলে কি করবেন, তাহলে কিন্তু অবশ্যই এই শর্ট ফর্মে এসবিআই লিখবেন এবং তারপরে হাইফেন দিয়ে আপনার যে ঠিকানায় ব্রাঞ্চ রয়েছে কিংবা শাখা রয়েছে ওই ব্যাংকের, ওই শাখার নামটা কিন্তু এভাবে লিখবেন। ওকে, এবার নিচে দিকে আসার পর এখানে বলা হচ্ছে আইপিসি কোড, ডান দিকে ব্যাংকের আইপিসি কোড লিখবেন। এই সমস্ত কিছু তথ্যগুলো আপনার ব্যাংকের বইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন। তারপরে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দেবেন। তারপরে বলা হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারটা এখানটায় বসাবেন। তারপরে বলা হচ্ছে আধার কার্ডের নাম্বার, এখানটায় আধার কার্ডের নাম্বার বসাবেন। তারপরে বলা হচ্ছে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসাবেন। এবং তারপরে 8 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু অনেকে বুঝতে পারছে না। এখানে বলা হচ্ছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, মানে আপনার যদি ভোটার লিস্টে নামটা কাটা যায়, নামটা না থেকে থাকে, যদি এএসডিডি তালিকায় থেকে থাকে এস লিখবেন। আর যদি আপনার 2026-এর ভোটার লিস্টের নামটা থেকে থাকে সবাই কি করবেন, নো এভাবে কিন্তু লিখে দেবেন। ওকে, তারপরে বলা হচ্ছে পিএম কিষাণ এর সুবিধাভোগী কিনা, যদি আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে থাকেন এখানে এস লিখবেন। তাছাড়াও এখানে বলে দিই, পিএম কিষাণ টাকা বলে কিন্তু এখানটায় এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না, একটু পরে প্রমাণ দেখাচ্ছি। এবার এখানে প্রধান পেশা বলা হচ্ছে যে কৃষক যে ভেরিফিকেশন করছে তার প্রধান পেশা কিংবা জীবিকা কি, এখানটায় লিখবেন। আমি কিন্তু ফার্মার লিখেছি। এবার তারপরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা জমির বিবরণ, এখানটায় আপনার জমির তথ্য দিতে হবে। যেহেতু এখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা দেওয়া হয় এই কারণে যে আপনার জমি থাকলে, আপনি যদি চাষযোগ্য জমি থাকে এখানে কিন্তু আপনি চাষবাস করে থাকলে এখানে কিন্তু আপনাকে বার্ষিক একটা টাকা দেওয়া হয়। তো এখানে কিন্তু জমির তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে। তো এখানে প্রথমে কি বলা হচ্ছে জেএল নম্বর, এই জেএল নম্বর এইটা আপনি কোনখান থেকে পাবেন, আপনার জমির যে রেকর্ড অথবা পর্চা অথবা জমির যে ডকুমেন্টস রয়েছে ওই ডকুমেন্টসে এই নাম্বারগুলো পেয়ে যাবেন। তারপরে লিখবেন এখানে খতিয়ান নাম্বার। এবার এখানে বলে দিই, যাদের একের বেশি খতিয়ান নাম্বার রয়েছে তারা কিন্তু কমা দিয়ে লিখবে এই খতিয়ান নাম্বারগুলো। ওকে, তারপরে এখানে দাগ নম্বরের জায়গায় আপনার জমির দাগ নম্বর লিখবেন। তারপরে জমির পরিমাণের জায়গায় আপনার মোট জমির পরিমাণ কত, চাষযোগ্য জমি এখানে কিন্তু অবশ্যই তার পরিমাণটা লিখবেন একরে। এবার যদি অন্য কোনো মাপে থেকে থাকে অবশ্যই অনলাইনে আপনি একরে কনভার্ট করবেন জমির পরিমাণটা এবং তারপর কিন্তু এখানটায় লিখবেন। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে যে খতিয়ানের তারিখ অথবা ডেট অফ আরওআর, মানে জমির একটা আরওআর তারিখ থাকে যেটা কিন্তু জমির রেকর্ডে লেখা থাকে, ওইটা আপনি দেখে দেখে ডেটটা লিখবেন যে আপনার জমির আরওআর অর্থাৎ খতিয়ানের তারিখ কত। তারপরে বলা হচ্ছে এখানে যে জমি দখলের ধরন, মানে এখানে কিন্তু ধরনটা লিখতে বলছে। মানে এখানে বলা হচ্ছে যে পারচেস নাকি আপনার ডেথ, মিউটেশন নাকি ট্রান্সফার নাকি আদার্স। মানে পারচেস মানে আপনি কি জমিটা কিনেছেন, যদি কিনে থাকেন এখানে পারচেস লিখবেন। যদি ডেথ ও মিউটেশন হয়ে থাকে এখানে কিন্তু লিখতে হবে। যদি ট্রান্সফার হয়ে থাকে অন্য কারোর নাম থেকে আপনার নামে তাহলে ট্রান্সফার লিখবেন, কিংবা অন্যান্য কোনো কারণ হলে এখানে কিন্তু অবশ্যই আদার্স লিখবেন। এভাবে কিন্তু আপনাকে জমির ধরনটা লিখতে হবে। তারপরে বলা হচ্ছে যে এখানে আয়কর প্রদানকারী কিনা, মানে যে কৃষক ভেরিফিকেশন করছে এই ফর্মে সে যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে এখানটায় ইয়েস লিখবেন, আর না হলে সবাই কিন্তু এইভাবে নো লিখবেন। ওকে, এবার 1 নম্বর পৃষ্ঠা ফিল আপ করার পর 2য় নম্বর পৃষ্ঠায় কিন্তু এখানে স্বামী অথবা স্ত্রীর বিবরণ দিতে হবে। এখানে 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নামটা কিন্তু ডান দিকের ঘরে লিখতে হবে এবং তারপরে ব্যাংকের বিবরণ, যেমন এখানে প্রথম ব্যাংক এবং শাখার নামটা লিখতে হবে, তারপরে আইপিসি কোড এবং তার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, তারপরে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, তারপরে আধার নম্বর, তারপরে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার লিখতে হবে। তারপরে বলা হচ্ছে কেবিএন অর্থাৎ কৃষক বন্ধু নিউ এর সুবিধাভোগী কিনা, যদি আপনার স্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকে এস লিখবেন, আর না হলে এখানে নো লিখবেন। তারপরে বলা হচ্ছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, যদি আপনার স্ত্রী এএসডিডি তালিকাভুক্ত হয়ে থাকে এস লিখবেন, আর না হলে নো লিখবেন। তারপরে বলা হচ্ছে পিএম কিষাণ পায় কিনা, যদি পিএম কিষাণ পেয়ে থাকে এস লিখবেন, আর না হলে নো লিখবেন। তারপরে বলা হচ্ছে আপনার স্ত্রীর প্রধান পেশা কিংবা প্রাইমারি অকুপেশন কি রয়েছে,
মানে কি কাজ করে থাকে এখানে কিন্তু ডান দিকে লিখতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর কি জীবিকা রয়েছে, যদি হাউস ওয়াইফ হয়ে থাকে এখানটা কিন্তু লিখে দেবেন। এবার এই ফর্ম ফিল আপটা শেষ। এবার কি করবেন, নিচের দিকে আসবেন, এখানে একটা অপশান রয়েছে সুবিধাভোগীর স্বাক্ষর, এখানটায় কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে। মানে বেনিফিশিয়ারির জায়গায় যে কৃষকের নাম লিখেছেন ওই কৃষক কিন্তু এখানটায় সিগনেচার কিংবা স্বাক্ষর করবে। ওকে, এবার দেখে নিন এই ফর্মের সঙ্গে গুরুত্বপূর্ণ কি কি ডকুমেন্টসগুলি জমা করতে হবে আপনাকে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই সম্বন্ধে নোটিফিকেশন একটা ওপেন করে রেখেছি। এই নোটিফিকেশনের প্রথমে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা রয়েছে, বেনিফিশিয়ারি অলরেডি রিসিভিং পিএম কিষাণ বেনিফিট আর নট রিকোয়ার্ড টু সাবমিট এনি ডকুমেন্টস। মানে বলা হচ্ছে কি যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছে এবং আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেত, মানে দুটি প্রকল্পে টাকা পেত, তাদেরকে এই ভেরিফিকেশানটা করতে হবে না, ভেরিফিকেশান ফর্ম জমা করতে হবে না। শুধুমাত্র যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পায়নি কিংবা পাচ্ছে না, তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেত, তাদেরকেই ভেরিফিকেশান করতে হচ্ছে। আশা করি বুঝতে পারলাম। এবার তাহলে একটা এখানেই গুরুত্বপূর্ণ আরেকটা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিই। যারা বারবার কমেন্ট করছেন যে এখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে কি যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করা যাবে, দেখুন অফিসিয়াল যে বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছে যে আবেদনকারী সে যদি অন্যান্য কোনো সামাজিক প্রকল্পের টাকা পেয়ে থাকে, এই যে যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না। তার জন্য এই যে কৃষক বন্ধু প্রকল্প এটা কিন্তু একটা সামাজিক প্রকল্প এবং আর্থিক প্রকল্প যেখানে টাকা দেওয়া হয়, যার জন্য অবশ্যই যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে তারা কিন্তু যুবশক্তি প্রকল্পের আবেদন করলে টাকা পাবে না। আশা করি বুঝতে পারলাম। এবার দেখে নিন কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস জমা করতে হবে ফর্মের সঙ্গে। এখানে ডকুমেন্টস বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে যে ফিল্ড ইন ভেরিফিকেশন ফর্ম, মানে যে ফর্মটা দেখালাম এই ফর্মটা লাগবে। তারপরে বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে প্রিন্টেড কপি অফ অ্যাপ্লিক্যান্ট কারেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মানে আপনাদের যে কেবি আইডি সার্চ করে দেখালাম ওই যে পেজের প্রিন্ট আউটটা, ওই প্রিন্ট আউট জমা করতে হবে। এবং 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আধার কার্ড, মানে আপনার আধার কার্ডের জেরক্স কপি যার নিচে আপনার স্বাক্ষর থাকবে কিংবা সিগনেচার করা থাকবে। তারপরে সেলফ অ্যাটেস্টেড ভোটার আইডি কার্ড লাগবে। তারপরে আপনার লেটেস্ট ইলেকটোরাল রোল প্রিন্ট আউট, মানে নতুন যে ভোটার লিস্ট ওই ভোটার লিস্টে আপনার যে নাম রয়েছে ওইটা লাগবে। তারপরে এখানে লেটেস্ট রেকর্ড অফ রাইট, মানে আপনার যে জমির তথ্য, মানে যেখানটায় জমির রেকর্ড, জমির কাগজপত্র কিংবা আপনার যে পর্চা রয়েছে তার জেরক্স কপি লাগবে। তারপরে বলা হচ্ছে আপনার ব্যাংক পাসবই লাগবে। তারপরে বলা হচ্ছে মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো এই কটা কিন্তু ডকুমেন্টস লাগবে। এবার এই ডকুমেন্টসগুলির সঙ্গে যে সমস্ত বিবাহিত কৃষকরা রয়েছে তাদের জন্য কিন্তু অ্যাডিশনাল কিছু ডকুমেন্টস লাগবে। কী কী ডকুমেন্টস লাগবে, আপনি যে সেকেন্ড পৃষ্ঠায় স্ত্রীর ইনফরমেশান দিয়েছেন, যার জন্য আপনার স্ত্রীর আধার কার্ড, সেলফ অ্যাটেস্টেড ভোটার আইডি কার্ড লাগবে এবং লেটেস্ট যে ইলেকটোরাল রোল প্রিন্ট আউট, মানে লেটেস্ট যে ভোটার লিস্ট, যে লিস্টে আপনার স্ত্রীর নাম রয়েছে ওই লিস্টটা লাগবে। এই কয়েকটি ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে আপনার পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকায়। এবার এই সমস্ত কিছু জমা করার পর ভেরিফিকেশান হওয়ার পর যদি আপনি যোগ্য হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পেতে থাকবেন। তো আশা করি আপনাদের বুঝতে পারলাম এখন যে বর্তমানে পুরো রাজ্য জুড়ে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান কাজ চলছে, ভেরিফিকেশানটা কাদের করতে হবে, কিভাবে ভেরিফিকেশান এর জন্য ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মটা কোথায় জমা করতে হবে, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করতে হবে A to Z বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।